নমস্কার, আদাব। আমি অনুপ সোনি ক্রাইম পেট্রোল দস্তাকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা আপনাদের দেখাবো পণ প্রথার জালে ফেঁসে যাওয়া মধ্যপ্রদেশের 22 বছরের উজ্জ্বলার কাহিনীর দ্বিতীয় তথা শেষ ভাগ। 2008-এ উজ্জ্বলার যখন সংকেত নাগেশ্বরের সঙ্গে বিয়ে হয় তখন তার বয়স মাত্র 18 বছর ছিল। তার বাবা গণেশ ধারীকে এই বিয়ের জন্য পণ বাবদ 1 লাখ টাকা দিতে হয়। বিয়ের পরের কয়েকটা দিন উজ্জ্বলার জন্য ভালো ছিল, কিন্তু 1 বছর পর থেকেই অবস্থা খারাপ হতে শুরু করে। 2009 সালে উজ্জ্বলার বাবা তার দাদা পরেশের বিয়ের নিমন্ত্রণ পত্র দিতে তার শ্বশুর বাড়িতে আসে। বিয়েতে উজ্জ্বলার শাশুড়ি সুষমা, তার স্বামী সংকেত আর ভাসুর পরেশের স্ত্রী মানসীকে অনেক গয়না পরে থাকতে দেখে, আর তা দেখে তাদের মনে লোভের সঙ্গে সঙ্গে রাগেরও সঞ্চার হয়। তাদের মনে হয় যে গণেশ তার ছেলের বিয়েতে অনেক পণ নিয়েছে, কিন্তু মেয়ের বিয়েতে তেমন বেশি কিছু দেয়নি। উজ্জ্বলাকে শ্বশুরবাড়ির লোকেরা বলে যে তার বাবার কাছ থেকে একটা মোটরসাইকেল আর ট্রাক্টর এবং একটা কালার টিভি দাবি করতে। উজ্জ্বলা তাতে অস্বীকার করলে তার উপর চাপ বাড়তে থাকে। সবাই উজ্জ্বলার থেকে দূরে থাকতে শুরু করে, কিন্তু উজ্জ্বলা অটল থাকে আর শ্বশুরবাড়ির লোকেদের দাবি মানতে অস্বীকার করে। উজ্জ্বলার এই জেদ দেখে তার শাশুড়ি আরও তেলে বেগুনে জ্বলে ওঠে। 2010 সালে উজ্জ্বলা জানতে পারে যে সে মা হতে চলেছে, আর সে আশা করে যে এবারে হয়তো অবস্থার পরিবর্তন হবে। কিন্তু উল্টে সংকেত তাকে বলে যে উজ্জ্বলা যদি তার বাবার থেকে জিনিস চাইতে রাজি না হয় তাহলে সে এই বাচ্চাটিকে চায় না। উজ্জ্বলা এবারও তার দাবি মানতে অস্বীকার করে, আর প্রথমবার সংকেত তার উপরে হাত তোলে। তার শ্বশুরবাড়ির লোকেরা এই বাচ্চাটিকে নষ্ট করে দিতে চায় এবং শেষমেশ সে শাশুড়িকে স্পষ্ট জানিয়ে দেয় যে এই বাচ্চাটিকে সে জন্ম দিয়েই ছাড়বে। সে বলে যে সে বাপের বাড়িতে চলে যাবে। উজ্জ্বলার এই বিদ্রোহ দেখে শাশুড়ির ধৈর্যের বাঁধ ভেঙে যায়, আর উজ্জ্বলার সঙ্গে শুরু হয় অমানবিক অত্যাচার। ও শ্বশুরবাড়ির লোকেরা ওকে বর্বরের মতো মারতে থাকে, আর ওর বড় যা ওর কষ্ট অনুভব করতে পারলেও সে মুখ বুজে সবকিছু সহ্য করতে থাকে। উজ্জ্বলার চিৎকার বহুদূর থেকে শোনা যায়, কিন্তু ওর চিৎকার শুনেও গ্রামবাসীরা কিছু বলার বদলে চুপচাপ দেখতে থাকে। উজ্জ্বলার জেদ ভাঙার জন্য জন্তুদের জন্য খাবার রাখার গুদামে তাকে বন্ধ করে রাখা হয়। ওকে ক্ষুধার্ত অবস্থায় রাখা হয় যাতে ও ভেঙে পড়ে আর ওর মধ্যে যেন বিদ্রোহ করার শক্তি না থাকে। দুর্বল অসহায় উজ্জ্বলা নিজের বাচ্চাকে হারিয়ে ফেলে। ওর মধ্যে পালিয়ে যাওয়ার জন্য সাহস বা শক্তি থাকে না। সে মিনার কাছে সাহায্য প্রার্থনা করে, কিন্তু সেও তাকে সাহায্য করে না। ক্ষুধার্ত আর দুর্বল উজ্জ্বলার উপরে অত্যাচার চলতেই থাকে। তার স্বামী প্রত্যেক রাতে উজ্জ্বলার উপর শারীরিক অত্যাচার চালায়। ওর এক প্রতিবেশী হেমপ্রকাশ এইসব দেখা সত্ত্বেও ওকে সাহায্য করার বদলে ওর উপর উল্টে শারীরিক নির্যাতন করে। ওর এই অবস্থা দেখে মিনার দয়া হয়, আর একদিন রাতে সে গুদামের দরজা খোলা রেখে দেয় যাতে উজ্জ্বলা পালাতে পারে। কিন্তু উজ্জ্বলার মধ্যে অন্য কারো সাহায্য ছাড়া চলার এতটুকু শক্তি অবশিষ্ট ছিল না। সে মিনাকে অনুরোধ করে যে কোনোভাবে তাকে বাপের বাড়ি দিয়ে আসার ব্যবস্থা করুক, অথবা তার বাবাকে গিয়ে খবর দিক। মিনা এবার ঘাবড়ে যায়, আর সে বুঝতে পারে যে উজ্জ্বলা যদি পালিয়ে যায় তাহলে বাড়ির লোকেরা বুঝতে পারবে যে উজ্জ্বলাকে পালিয়ে যেতে মিনাই সাহায্য করেছে। সে ভয় পেয়ে যায়, ভাবে ও যদি পালিয়ে যায় তাহলে গুদামে উজ্জ্বলার জায়গায় তাকেই বন্ধ করে রাখা হবে। 2011-তে হোলির কয়েকদিন আগে উজ্জ্বলার বাবা আর ভাই উপহার নিয়ে উজ্জ্বলার সঙ্গে দেখা করতে আসে, কিন্তু ওনাদের উজ্জ্বলার সঙ্গে দেখা করতে দেওয়া হয় না। সংকেত তার শ্বশুরকে বলে যে একটা ট্রাক্টর, একটা মোটরসাইকেল আর একটা কালার টিভি না দেওয়া হলে ওনারা উজ্জ্বলার সঙ্গে দেখা করতে পারবেন না। উজ্জ্বলার বাবা আর দাদা হতবাক হয়ে যান আর ফেরত চলে যান। ওনারা এর পরেও অনেকবার ওই বাড়িতে আসেন, কিন্তু ওনাদের কখনোই উজ্জ্বলার সঙ্গে দেখা করতে দেওয়া হয় না। উজ্জ্বলার ব্যাপারে ওনাদের দুশ্চিন্তা হলেও ওর দুর্দশার কথা ওনারা ভাবতেও পারেননি। এবার তারপর প্রত্যেকবার ওর বাড়ির লোকজন চলে আসে, আর প্রত্যেকবার আমরা ধাক্কা মেরে বার করে দিই। কিন্তু এইভাবে আর ওদেরকে কতদিন আটকাবো মা? উজ্জ্বলার ব্যাপারটা নিয়ে গ্রামের মানুষ যদি মুখ খোলে না, আমরা সমস্যায় পড়ে যাব। মা, ওর কিছু একটা ব্যবস্থা করতে হবে, না হলে কোন দিন একটা ঝামেলা বাঁধিয়ে দেবে ও। মা, ধুরিপুরে তোদের পিসা থাকে, তার সঙ্গে কথা বল। এই সময় ওকেই কাজে লাগবে। উজ্জ্বলা চল, ওঠ, স্নান করে নে। আস্তে।
আরে তাড়াতাড়ি নিয়ে যায় একে। খেয়ে নে তোর জন্য। আর 3 দিন পর তোর বর তোকে বাপের বাড়ি রেখে আসবে। বড় বৌমা, ও কি যাবার অবস্থায় আছে? হ্যাঁ মা, 4 দিন ধরে ভালো মতো খাইয়েছি। এখন আগের থেকে অনেক ভালো। বৌদি ওর কাপড় চোপড় গুছিয়ে দাও। চল। टिकट 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 देखिए टिकट देखिए देखिए अपना टिकट देखिए टिकट देखिए अपना टिकटটা দড়িপুরের দোকানে টিকিট দেবে। দুটো ধুরিপুরের টিকিট। ধুরিপুর? কিন্তু আমার বাড়ি তো মিলন বাড়ি। আরে আমি তোকে ওখানেই নিয়ে যাব। এখন চুপ করে বস তুই। বেশি বক বক করলে না, তুই ভালো করেই জানিস আমি কি করতে পারি। হ্যাঁ বাবা সংকেত বলো। আর 20 মিনিটে পৌঁছে যাব। ঠিক আছে বাড়িতে পৌঁছো। অজিত আর তিলক বাড়িতেই আছে, আমি খানিকক্ষণ পর পৌঁছে যাচ্ছি। ঠিক আছে পিসেমশাই। চল। ভালো আছেন তো? বেঁচে থাকো বাবা। প্রণাম কর। আমি এসব আমাদের গ্রামে করতে পারতাম না, সেই জন্যই আমি এখানে নিয়ে এসেছি। এর বাপ তো আমাদেরকে কিছুই দেবে না, তাহলে আর এটাকে আমাদের সঙ্গে রেখে করবোটা কি? এবার আপনি যা ভালো বুঝবেন সেটাই করুন। ঠিক আছে, এসব আমার উপর ছেড়ে দে, আমি দেখছি। ঠিক আছে পিসেমশাই, আমি চললাম। ঠিক আছে। আসছি। বেঁচে থাকো। মালিক, শুক্লালজির ফোন। হ্যাঁ বলুন শুক্লাল বাবু। নমস্কার ভীমবাবু, কাল আপনার সাথে কথা হয়েছিল না ওই একটা মেয়ের ব্যাপারে? হ্যাঁ বলুন। ও এসে গেছে আমার কাছে। দেখুন শুক্লাল বাবু, আমি এখন আসতে পারবো না, আমার কিছু কাজ ভূপালে আটকে আছে, 2 সপ্তাহ লাগবে। কিন্তু মেয়েটাকে আপনি নিচ্ছেন তো? হ্যাঁ নিশ্চয়ই নেব, একদম পাকা ধরে নিন, কিন্তু আপনাকে 2 সপ্তাহ অপেক্ষা করতে হবে। আমি নিজে মেয়েটাকে নিতে আসবো। ঠিক আছে। মেয়েটা এখন 2 সপ্তাহ এখানেই থাকবে। কি করব কিছুই বুঝতে পারছি না। 4 বছর হয়ে গেল মেয়েটার বিয়ে হয়েছে, আর জামাই এখনো বেঁকে বসে আছে। বাবা, আমরা খুব বড় ভুল করে ফেলেছি। যখন 1 লাখ টাকা চেয়েছিল তখনই আমাদের চিনে ফেলা উচিত ছিল। বাবা
এটা তো কপালের ব্যাপার, হয় সেটাই, যা লেখা থাকে। চল বাবা, এভাবে ঘরে বসে মাথা ঠুকে কোনো লাভ হবে না। ক্ষেতের দিকে নজর না দিলে মুখে ভাত জুটবে না। চল। কেন উজ্জ্বলার বাড়ির লোকেরা উজ্জ্বলার শ্বশুর বাড়ির দরজায় জোরে করাঘাত করলেন না, আর এটা জেদ করলেন না যে ওনারা ওনাদের মেয়ের সঙ্গে দেখা না করে ফিরবেন না? ভাগ্যের উপর সবকিছু ছেড়ে দেওয়া আর সেটাকে স্বীকার করে নেওয়া, এটা কেমন মানসিকতা? একটা বখাটে জামাইয়ের অমানবিক দাবির কাছে এত শীঘ্র ওরা কেন হার মানলেন? কেন ওনারা ওর জেদের পিছনে কোনো বিকৃত মানসিকতা বা অপরাধমূলক প্রবৃত্তির বিষয়ে বুঝতে পারলেন না? সংকেত এখন উজ্জ্বলার সঙ্গে না কোনো সম্পর্ক রাখতে চাইছিল, আর না ওকে ওর বাপের বাড়িতে ফেরত পাঠাতে চাইছিল। উজ্জ্বলাকে আরও একবার সংকেতের পিসেমশাই শুক্লালের বাড়িতে একটি ঘরে বন্ধ করে দেওয়া হয়েছিল, যেখানে আরও একবার শুরু হয়ে গিয়েছিল শুক্লাল আর তার দুই ছেলে অজিত এবং তিলকের হাতে একটানা অত্যাচার। তার ঠিক 14 দিন পরে নিজের প্রতিশ্রুতি অনুযায়ী এক মহাজন ভীমচন্দ্র ওকে নিতে চলে আসে। ভীমবাবু, মেয়েটা ভেতরেই আছে, যান গিয়ে দেখে নিন। উদয়, যাও। পুরো 25,000 আছে নগদ, আর এটা জমির কাগজপত্র। শুক্লাল বাবু, কি দেখছেন? সব ঠিক আছে। আরে ভীমবাবু, আপনি যখন দিয়েছেন সব ঠিকই থাকবে, তাও একবার চোখ বুলিয়ে নিচ্ছি। নিন, চোখ বুলিয়ে নিন। ঠিক আছে, মেয়েটাকে বল যাবার জন্য তৈরি হতে। হ্যাঁ ঠিক আছে পিসেমশাই, যা পেয়েছি তাই ভালো। মা, পিসেমশাই ফোন করেছিল। ওটার কোনো ব্যবস্থা হলো কি না? হ্যাঁ হয়ে গেছে। পিসেমশাই বলেছে যে আগামী সপ্তাহে এসে আমাদের অংশটা দিয়ে যাবে। বাঁচা গেছে। আবার যদি ওই বাপ ছেলে আসে না, তাহলে ওদের বলে দিস যে মেয়ে পালিয়ে গেছে। দু মাস আগে ধার নিয়েছিল। যা নিয়ে আয়। কিসের জন্য ধার নিয়েছিল? ট্রাক্টরের জন্য। তাহলে যাও ট্রাক্টরটা নিয়ে আয়। হ্যাঁ মালিক। কি চাই তোর এখানে? কে ওখানে? ওই মেয়েটা মালিক। তুই যা নিজের কাজ কর। ঠিক আছে মালিক। আমার কাছে কাঁদুনি গাইবি না, বুঝলি? কিনে নিয়ে এসছি তোকে।
তুই এখানেই থাকবি। আমাকে আমার বাবার কাছে যেতে দিন। শোন মেয়ে, এখন তুই এখানে চলে এসেছিস, আর কোথাও যেতে পারবি না, বুঝেছিস? ওসব কান্নাকাটি বন্ধ কর, যা নিজের ঘরে। হিংস্র পশুর মতো আচরণকারী এক স্বামীর কাছ থেকে তেমনই বর্বর তার এক আত্মীয়ের বাড়িতে পৌঁছয় উজ্জ্বলা, যেখান থেকে তাকে বিক্রি করে দেওয়া হয় এক মহাজনের কাছে। যখন মনে হচ্ছিল যে উজ্জ্বলার জীবনে কোনোদিনও কোনো আলোর রশ্মি দেখাই যাবে না, তখনই সে একদিন এই কয়েদ থেকে মুক্ত হওয়ার একটি সুযোগ পেয়ে যায়। এই, তুইও সঙ্গে চল, আজকে অনেকগুলো আদায় করতে হবে। গাড়ি বের কর। দাদা দাদা, এই বাস স্ট্যান্ডটা কোন দিকে? কোথায় যাবে? মিলনবাড়া গ্রাম। তাহলে বড় বাস স্ট্যান্ডে যাও, এখান থেকে সোজা গিয়ে ডান দিকে ঘুরে যাবে, 10 মিনিটের রাস্তা, ওখান থেকে মিলনবাড়ার বাস পেয়ে যাবে।
কি ভেবেছিলি তুই এখান থেকে পালিয়ে যাবি? ভীমবাবুর গ্রামে ভীমবাবুর কাছে জিজ্ঞেস না করে গাছের পাতাও নড়ে না। মালিক, জ্বর এখনো কমেনি। মালিক, মেয়েটা আবার যেন মরে না যায়। শুধু শুধু ঝামেলা বেড়ে যাবে, তখন সামলানো মুশকিল হয়ে যাবে। তারপর ওকে গুম করব কোথায়? আপনি হুকুম করলে ডাক্তারখানায় নিয়ে যাই, ডাক্তার 2-3 দিনের ওষুধ দিয়ে দেবে। জানি যা, কিন্তু খেয়াল রাখবি। এসব কি হয়েছে? কে করেছে তোমার এরকম অবস্থা? আমাকে বাঁচা, আমার সাহায্য করো। দেখো, কেঁদো না, আমাকে বলো কি হয়েছে। আপনারা কি অবস্থা করেছেন মেয়েটার? কত চিহ্ন আছে মারধরের। তার উপর আবার মেয়েটা বলছে আপনারা ওকে বন্দি করে রেখেছেন। জমিদার ভীমবাবুর নাম শুনেছো ডাক্তার? এ ওর বউ। আর কিছু জানার আছে? কোনো প্রশ্ন করার আছে? বেশি জানার চেষ্টা করলে না, তোকে যে জানে সে আর খুঁজে পাবে না তোকে, বুঝলি? চুপচাপ নিজের কাজ কর। 2-3 দিনে ওষুধ দিয়ে দে ওকে, যা। ওই মেয়েটার ওর কি হয়েছিল? কোন মেয়েটা? আরে ওই মেয়েটা যে এইমাত্র গাড়িতে করে লোকগুলোর সাথে গেল। আরে আর বলিস না সুরেন, মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল আছে। খুব কাঁদছিল রে মেয়েটা, সাহায্যও চাইছিল। ওকে খুব মারধর করা হয়েছে। ওই জমিদার ভীমবাবু আছেন না, ও তো ওরই বউ। কি? ও জমিদারের বউ? হ্যাঁ, কেন তুই এমন করে জিজ্ঞেস করছিস? যেন চিনিস ওকে? হ্যাঁ চিনি তো, ওর নাম উজ্জ্বলা। ওর বাড়ি আমার কাকার গ্রাম মিলিন বাড়াতে। কি বলছিস কি তুই? নমস্কার, আসলে আমি ওই বিদ্যাধর বাবুর ভাইপো সুরেন। বসো। বলো কি খবর? আসলে আমি আপনার মেয়ে উজ্জ্বলার বিয়েতে এসেছিলাম। কস্তুরী গ্রামের সংকেতের সাথে ওর বিয়ে হয়েছিল না? হ্যাঁ, কিন্তু এসব জিজ্ঞেস করছিস কেন? কি হয়েছে? এখন উজ্জ্বলা কোথায়? উজ্জ্বলা শ্বশুর বাড়িতে থাকবে, আবার কোথায় থাকবে? আমার মনে হয় না ও শ্বশুর বাড়িতে আছে। কি? আসলে আমি বোনাগন্ডা ডিসপেন্সারিতে কাজ করি। 2 দিন আগে কিছু লোক আপনার মেয়েকে ট্রিটমেন্ট করাতে এনেছিল। ওর অবস্থা খুব খারাপ ছিল, ওকে খুব মারা হয়েছিল। আর ওই লোকগুলো বলছিল যে ও ভীমচন্দ্র নামে কোনো এক জমিদারের বউ। এসব কি বলছিস তুই? আমারও ঠিক আপনার মতো অবস্থা হয়েছিল। তখন আমি আশেপাশে জিজ্ঞাসা করলাম আর জানতে পারলাম যে
ভীমচন্দ্রকে কোথা থেকে কিনে নিয়ে এসছে। হ্যাঁ বাবা, চল চল তো দেখে আসি। কাকাবাবু, ভুলেও এই ভুলটা করবেন না। ওই লোকগুলো খুবই চালাক। যদি ওরা একটুও টের পায় না, তাহলে উজ্জ্বলার বিপদ হতে পারে। এখন আমাদের সবাইকে উজ্জ্বলাকে বাঁচানোর চেষ্টা করা উচিত। এটা খুব সহজ হবে না। ওই জমিদার খুব প্রভাবশালী, ওই গ্রামের মহাজন। ওর অনেক লেচেল পোষা আছে পাহারা আর আদায় করার জন্য। গ্রামের সবাই যেন ও নিজের ফুর্তির জন্য মেয়েদের কিনে আনে, আর যখন ওর শখ মিটে যায় তখন তাকে বেচে নতুন মেয়েকে কিনে আনে। বাবা, সেই জন্যই ওরা আমাদের উজ্জ্বলার সঙ্গে দেখা করতে দেয়নি। বলতে গেলাম তো গায়ে হাত তুললো। যদি সুরেন্দ্রর কথা সত্যি হয় তো আমাদের উজ্জ্বলাকে বাঁচাতেই হবে। 4 বছর ধরে মেয়েকে দেখিনি, না জামাই না তার মা, কেউ আমাকে আমার মেয়ের সঙ্গে দেখা করতেই দেয়নি। আমরা ভেবেছিলাম আমরা ওদের চাহিদা পূরণ না করায় ওরা এরকম করছে। কিভাবে জানবো যে আমার মেয়ের সঙ্গে ওরা এসব করেছে? এখন এটা আমাদের গ্রামের সম্মানের প্রশ্ন। আপনার মেয়ে আমাদেরও মেয়ে। ওই ভীমচন্দ্র যত খুশি লেঠেল নিয়ে আসুক না কেন, আমরা উজ্জ্বলাকে ফিরিয়ে আনবই। চলো চলো। তোমরা মারো, ভেতরে কি করে? উজ্জ্বলা, সাহেব, এই লোকটা আমাদের গ্রামের মেয়ে উজ্জ্বলাকে তার বাড়ির মধ্যে আটকে রেখেছে আর ওর ওপরে পাশবিক অত্যাচার করেছে। মেয়েটা কোথায়? স্যার, স্যার এই মেয়েটাকেও কিনে এনেছে। ইন্সপেক্টর সাহেব, আপনি একটু এদিকে আসুন না। এই ব্যাপারটা তো আমরা নিজেদের মধ্যে মিটিয়ে নিতে পারি। সাহেব, যদি আপনি এর কথা শোনেন আর এর সঙ্গে যদি বোঝাপড়া করার চেষ্টা করেন, তাহলে এখানেই আমি ওকে পুঁতে দেবো। বন্ধ করো এই খুন খারাপের হুমকি। আগে আমি মেয়েটার মুখে শুনবো যে সত্যিটা কি। কিচ্ছু টের পাইনি রে মা, তোর সঙ্গে এত কিছু হয়ে গেছে। আমাদের ক্ষমা করে দে মা, ক্ষমা করে দে। সাহেব, আপনারা যদি জমিদার ও তার সাকরেদদের এবং সংকেত ও তার পরিবারকে যদি আপনারা না ধরেন, তাহলে আমরা কাউকে দেখুন ছাড়বো না। সাহেব ভেতরে তদন্ত করছেন, এত চেঁচানোর কোনো দরকার নেই। মাথা গরম করবো না তো কি করব? আপনি আপনার স্যারকে বলুন আমরা তদন্ত চাই না। আরে আমরা ন্যায় চাই, আপনারা ওদেরকে শাস্তি দিন। যদি আপনারা ওদেরকে শাস্তি না দেন তাহলে আমরা আমাদের মতো শাস্তি দেবো। স্যার, আমরা জমিদারকে গ্রেপ্তার করে বয়ান নিয়ে নিয়েছি। আর ধরিপুর গ্রামের শুক্লালকে টাকা দিয়ে মেয়েটাকে কিনে নিয়েছিল। আর এই শুক্লাল হলো মেয়েটির স্বামীর পিসে মশাই। মেয়েটার বয়ান নিয়ে নিয়েছো? হ্যাঁ স্যার, মেয়েটির সঙ্গে পশুর মতো ব্যবহার করেছে ওরা। কি আর বলবো স্যার, খুব বাজে অবস্থা মেয়েটার। আর এখানকার পরিস্থিতি খুবই উত্তপ্ত। গ্রামের লোকেরা খুবই ক্ষেপে আছে আর পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। মেয়েটাকে মেডিকেল চেকআপে পাঠাও। সমস্ত অপরাধীকে তাড়াতাড়ি গ্রেপ্তার করো। ব্যাপারটাকে বাড়তে দিও না।
আরে চল, আরে চল, আমার কথা চলো, শুনুন, আমি স্যার, কি আমার করেছি স্যার? আমি কি করেছি স্যার, স্যার? ছেড়ে দিন স্যার। চল, স্যার, আমি কিছু করিনি স্যার। ওইদিকে দেখো। হ্যাঁ স্যার। চলো। স্যার মনে হচ্ছে বাড়ির সব লোকই পালিয়ে গেছে, ভেতরে কেউ নেই। স্যার ওরা তো কাল রাতেই চলে গেছে। আরে তাড়াতাড়ি কর, চল। স্যার ওরা মনে হয় খবর পেয়ে গিয়েছিল উজ্জ্বলাকে উদ্ধার করা হয়েছে। স্যার আমাদের ওই প্রতিবেশী হেমপ্রকাশ ও পালিয়ে গেছে, ওই খবর দিয়েছে কোথায়। অদ্ভুত ব্যাপার, পুরো গ্রাম জানতো যে মেয়েটার সঙ্গে কি অত্যাচার চলছে, তা সত্ত্বেও মুখে কুলু পেটে বসেছিল। আরে কেউ তো পুলিশকে খবর দিতে পারতো। স্যার এটা শাশুড়ি বউয়ের ব্যাপার, আর এরকম তো সব বাড়িতেই হয়। আমরা কি করতে পারি বলুন? এটা তো ওদের পারিবারিক ব্যাপার না। ওদের বাড়ির ব্যাপার বলছো তুমি? কাল যদি তোমার মেয়ের সঙ্গে এরকম হতো তাহলে একই কথা বলতে তুমি। একটা মেয়ের সঙ্গে এরকম লজ্জাজনক ঘটনা ঘটছিল, ওকে মারধর করছিল, অন্তত ওকে বাঁচাতে তো পারতে তোমরা। শুক্লার আরো ছেলেকে এমন মারো যাতে বলে দেয় যে মালগুলো কোথায় লুকিয়ে আছে। হ্যাঁ স্যার। উজ্জ্বলার ওপর খুব খারাপ রকম টর্চার করা হয়েছে, বারবার ও শোষণ করা হয়েছে, তার সাথে শারীরিক এবং মানসিকভাবেও। রিপোর্ট কবে পাওয়া যাবে? কাল সকালের মধ্যে। আমি অনেক চেষ্টা করেছিলাম বাবা, ওদের হাতে পায়ে ধরেছি, বলেছিলাম আমায় যেতে দাও, কিন্তু কেউ আমার কথা শোনেন। আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না মা। চুপচাপ ওখান থেকে চলে এসেছি, দেখার চেষ্টা পর্যন্ত করিনি। ওদের চাহিদা পূরণ করতে না পারায় তো আজ এই অবস্থা। আমি নিজেই নিজের চোখে অপরাধী হয়ে গেছি রে মা। কিরকম বাবা আমি, আমার মেয়ের সাথে এত কিছু হয়ে গেল আর আমি কিচ্ছু করতে পারিনি। আমাকে ক্ষমা করে দে মা, আমি তোর অপরাধী, আমাকে ক্ষমা করে দে। 2 মাস পালিয়ে থাকার পর সংকেত, দেবদত্ত, মিনা আর সুষমাকে খুঁজে বার করা হয় আর পুলিশ হেফাজতে নেওয়া হয়। সেই সঙ্গে তার প্রতিবেশী ভীমপ্রকাশও ধরা পড়ে যায়, যেও এই জঘন্য শোষণে অংশ নিয়েছিল। পুলিশের কাছে দেওয়া বয়ানে সব অপরাধী নিজের নিজের অপরাধ স্বীকার করে নেয়।
চলছে গণেশবাবু? চলছে মানে? দেখুন, আপনারা তো জানেন যে আমরা চার্জশিট ফাইল করে দিয়েছি, আর এখন তো কেসটা আদালতে আছে, আর সেখানে তো টাইম লাগবেই। আর কত সময় লাগবে সাহেব? অপরাধীরা জামিন পেয়ে বাইরে ঘুরে বেড়াচ্ছে। আদালতের আর কি প্রমাণ চাই? সবকিছু তো পরিষ্কার দেখা যাচ্ছে। টানা 4 বছর ধরে ওরা আমার বোনের সঙ্গে জঘন্য অত্যাচার করে এসেছে। এত কিছু সত্ত্বেও ওরা বাইরে স্বাধীন হয়ে ঘুরে বেড়াচ্ছে। কোথায় আপনার ন্যায় সাহেব? দেখুন, কোর্ট কাছারিতে তো একটু সময় লাগবেই, আপনাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। এখন শুধু এটুকু বলতে পারি যে আপনারা ন্যায় পাবেন। উজ্জ্বলা এখন ওর মা বাবার কাছে রয়েছে, আর ধীরে ধীরে সে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ হয়ে উঠছে। উজ্জ্বলা সিআরপিসি 164 অনুযায়ী নিজের বয়ান দেয় আর সব অপরাধীকে শনাক্ত করে। শুক্লালের বড় ছেলে অজিত ছাড়া বাকি সমস্ত অপরাধী গ্রেফতার হওয়ার কয়েক মাস পরেই জামিন পেয়ে যায়। উজ্জ্বলার শ্বশুরবাড়ির লোকেরা এখনো সেই গ্রামেই থাকে, যদিও গ্রামবাসীরা ওদের এই জঘন্য অপরাধের কারণে ওদেরকে একঘরে করে দিয়েছে। উজ্জ্বলা এই কেসটার সব দিকগুলোর ব্যাপারে তথ্য জানতে থাকে, আর তার পরিবার এবং গ্রামবাসীরা বারবার পুলিশ স্টেশনে গিয়ে এই মোকদ্দমার বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে থাকে। তারা সবাই এখনো পর্যন্ত ন্যায় পাওয়ার জন্য অপেক্ষা করছেন। 66 স্বাধীনতার 66 বছর পার করেও আমাদের দেশে পণের জন্য শ্বশুরবাড়ির লোকেরা একজন বউকে 2 বছর বন্দি রাখে আর তারপর তাকে বিক্রি করে, শুধু পণের জন্য। মোটরসাইকেল, কালার টিভি, ট্রাক্টরের জন্য। উজ্জ্বলার কাহিনী আমাদের অন্তর কাঁপিয়ে দেয়। তার শ্বশুরবাড়ির উপরে আমাদের মনে রাগের সৃষ্টি হয়। স্বাভাবিকভাবেই আমাদের এটা মনে হতে পারে যে ওই শাশুড়ি সুষমা আর বড় যা মিনা, এরা কি ধরনের মহিলা যে আরেকজন মহিলার উপর অত্যাচার করে। কিন্তু আমাদের এটা ভাবতে হবে যে ওরা এরকম হলো কি করে। ওরা কি সেই মানসিকতার অংশীদার নয় যারা এই বিকৃত মানসিকতাকে পরম্পরা বলে মনে করে, যার ফলে প্রত্যেক মহিলা এটাই মনে করে যে যা কিছু তার সাথে ঘটেছে বাড়িতে আসা প্রত্যেক মহিলার সঙ্গে সেটাই ঘটুক আর সেটাই হওয়া উচিত। এটা কি হতে পারে যে এই চিন্তাধারার কারণে উজ্জ্বলার সঙ্গে হওয়া অমানবিক ব্যবহার তাদের কাছে ভুল মনে হয়নি? সামাজিক অন্যায় যাই হোক না কেন, সেটা কি আমাদের সমাজের প্রত্যেকটা স্তরের অংশ নয়? এই চিন্তাধারা কি খুব সাধারণ নয় যে যখন কোনো মহিলা বাড়িতে বউ হয়ে আসে তখন সেটা তার দায়িত্ব হয়ে ওঠে যে পুরো পরিবারকে একসঙ্গে রাখবে, আর যখনই আসবে লক্ষ্মী সঙ্গে নিয়ে আসবে। আমরা যতই এই মানসিকতাটাকে ছোট আর পুরনোপন্থী বলি না কেন, কিন্তু সত্য এটাই যে আমরা এই চিন্তাধারাতে বিশ্বাস করি, আর আমরা আমাদের মেয়েদের এই শিক্ষাও দিই। একটা অমানবিক চিন্তাধারা যেটাকে পরিবর্তন করার বদলে আমরা পরম্পরা এবং ভাগ্য মেনে নিয়ে সেটাকে আরো মজবুত করে চলেছি। শাশুড়ি, বউ, শ্বশুরবাড়ি, বাপের বাড়ি, এই সম্পর্কগুলোর একটাই অর্থ আমরা জেনে বসে আছি, পরিবর্তন করতে চাই না। আমাদের কাছে এই কেসটাকে আপনাদের সামনে আনাটা খুব মুশকিল ছিল, কিন্তু সত্যির দিক থেকে মুখ ফিরিয়ে রাখলে তার অস্তিত্বকে মুছে ফেলা যায় না। চোখ যতই বন্ধ রাখুন না কেন, তাতে অপরাধ আর অত্যাচার তো বন্ধ হয় না। সমাজের এই জঘন্য কুপ্রথার থেকে আমরা কতদিন মুখ ফিরিয়ে থাকবো? ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর মনে রাখবেন, যদি বিয়ের শাদীর ব্যাপারে লেনদেনের ব্যাপার জড়িয়ে থাকে তাহলে সেটা একটা ইঙ্গিত, সেটাকে এড়িয়ে যাবেন না। জয় হিন্দ।